আপনারা শুনছেন প্রেতকথা 2.0। তো শুরু করা যাক আজকের ঘটনা। আজকের ঘটনার নাম অমাবস্যার প্রেতাত্মা। সন্ধ্যা হয়ে এসেছে, গ্রামের চারপাশে অদ্ভুত নীরবতা নেমে এসেছে। গ্রামেরটার নাম হলো শিবরামপুর। শতাব্দী প্রাচীন এই গ্রাম। চারপাশে পিচ ঢালা রাস্তা নেই, স্রেফ মাটির রাস্তা আর তাল খেজুরের বন। গ্রামবাসীরা বলে এখানে এক অভিশপ্ত বাড়ি আছে, রায়চৌধুরী বাড়ির ভগ্ন প্রাসাদ। কথিত আছে বহু বছর আগে রায়চৌধুরী বংশেও অমাবস্যা রাতে এক অদ্ভুত রহস্যময় ঘটনা ঘটেছিল। সেই মৃত্যুর পর থেকে অমাবস্যা রাতে ভগ্ন প্রাসাদ আজও অদ্ভুত আওয়াজ পাওয়া যায়। কেউ কেউ বলে প্রাসাদের ভগ্ন সিঁড়িতে নাকি সাদা কাপড়ে মোড়া এক মেয়ের আত্মা কেঁদে চলেছে। এই গল্প শোনার পর শুভ্রও থেমে থাকেনি। শহরের ছেলে শুভ্র ভূত প্রেতের গল্প হবে অবিশ্বাসী বন্ধুদের চ্যালেঞ্জে সে শিবরামপুরে এসে পৌঁছেছে। গ্রামের প্রবীণ হরিপদ কাকা সাবধান করেছিলেন, বাবা অমাবস্যা রাতে ওদিকে যাস না, ওই বন্ধুরাই অদ্ভুত। কিন্তু শুভ্রের কৌতূহল অদম্য। আজই অমাবস্যা, ভগ্ন প্রাসাদের রহস্যময় বাতাস যেন হাতছানি দিচ্ছে ওকে। ছোট্ট টর্চ আর নোটবুক নিয়ে ও পা বাড়ায় ভগ্ন প্রাসাদের দিকে। ভগ্ন প্রাসাদটায় পৌঁছাতেই অদ্ভুত একটা শীতল হাওয়া বয়ে গেল, যেন অদৃশ্য কোনো চোখ ওকে পর্যবেক্ষণ করছে। দরজার কাঠামো ভাঙা, দেয়ালে লতাগুলোর আস্তরণ টর্চের আলোয় দেখা যায়। মাটির উপরে ছাইরাঙা ধুলো জমে আছে। শুভ্র কৌতূহল নিয়ে পা ফেলল ভিতরে। হঠাৎ টর্চের আলোয় এক ছায়ামূর্তি ভেসে উঠল। শুভ্রের বুক ধকধক করে উঠল, তবে সাহস হারালো না। কে ওখানে? আওয়াজে কোনো সাড়া নেই, তবুও স্পষ্ট মনে হলো কারা যেন ফিসফিস করছে, যেন কান্নার সুর। প্রাসাদের ভিতরকার দেওয়ালে রায়চৌধুরী পরিবারের ছবি। শেষের দিকে এক যুবতীর ছবি, মৃণালিনী দেবী, চোখ দুটো যেন জীবন্ত। শুভ্রর মনে হলো এই ছবির মেয়েটাই কি প্রেতাত্মা। শুভ্র এগোতে এগোতে একসময় পৌঁছে গেল ভগ্ন প্রাসাদের শোবার ঘরে। এখানে বাতাস আরো ঠান্ডা। হঠাৎ পিছন থেকে ভেসে এলো এক নারী কণ্ঠের কান্না। কে আছে? শুভ্রর গলা কাঁপছে, কিন্তু উত্তর নেই, বরং কান্নার সুর আরো জোরালো হলো। শুভ্রর টর্চের আলো ঘোরাতে ঘোরাতে সে দেখতে পেল ভগ্ন প্রাসাদের আয়নায় এক সাদা কাপড়ে মোড়া মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে। হঠাৎ এক ঝাপটা বাতাসে টর্চ নিভে গেল। অন্ধকারে শুধু কান্নার সুর। শুভ্রর মনে হলো এই কান্না শুধু কান্না নয়, কোনো অদৃশ্য ব্যথার প্রকাশ। ভয়ে শুভ্র দৌড়ে বেরিয়ে এলো ভগ্নপ্রাসাদ থেকে। পরদিন সকালে শুভ্র পৌঁছালো হরিপদ কাকার কাছে। সে রাতের ঘটনার কথা সব বলল। হরিপদ কাকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ও মেয়েটি মৃণালিনী রায়চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই ওর জন্মকুণ্ডলিত অমাবস্যার অভিশাপ ছিল। বিয়ের রাতে স্বামীকে হারায় ও। তখন থেকেই ওর জীবনে নেমে আসে অমাবস্যার অশুভ ছায়া। শেষমেশ এক অমাবস্যা রাত ওই ভগ্নপ্রাসাদের আয়নায় আত্মহত্যা করেছিল মৃণালিনী। তখন থেকেই ওর আত্মা মুক্তি পায়নি। শুভ্রর গায়ে কাঁটা দিয়ে উঠল। হরিপদ কাকা বললেন, শুধু একটাই উপায় আছে ওকে মুক্তি দেওয়ার। অমাবস্যা রাতেই ওর আত্মার উদ্দেশ্যে প্রদীপ জ্বালাতে হবে এবং আয়নার সামনে। পরবর্তী অমাবস্যা রাতে শুভ্র আবার হাজির হলো ভগ্নপ্রাসাদে। এবার সে মোমবাতি আর প্রদীপ নিয়ে আসে। আয়নার সামনে প্রদীপ জ্বালিয়ে সে মন্ত্র পড়া শুরু করলো, ওম শান্তি, ওম মুক্তি। কিছুক্ষণের মধ্যেই ভগ্নপ্রাসাদের বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ আয়নার কাছে মৃণালিনীর ছায়ামূর্তি হয়ে উঠল। ম্লান হাসি ফুটে উঠল ঠোঁটে, আর সেই ম্লান হাসির সঙ্গে সঙ্গে ভগ্নপ্রাসাদ কেঁপে উঠল। শুভ্রর মনে হলো মৃণালিনীর চোখ দুটো ভিজে আসছে কৃতজ্ঞতায়। এক ফিসফিস কণ্ঠ ভেসে এলো, ধন্যবাদ। তারপর ধীরে ধীরে মৃণালিনীর ছায়া মূর্তি মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসী অবাক হয়ে দেখল, সেই ভগ্নপ্রাসাদে চিরকাল অমাবস্যা রাতে কান্না শোনা যেত, সেখানে কোনো আওয়াজ নেই। শুভ্র জানে মৃণালিনীর আত্মা এখন শান্তিতে রয়েছে। শুভ্রর নোটবুকে লেখা হলো, অমাবস্যার প্রেতাত্মা আজ মুক্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো? গল্পটি যদি আপনার ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।